আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোর করে বলছি, প্লিজ যাও, চেঞ্জ করে এসো। আমি দেখতে পাচ্ছি না তোমাকে এই শাড়িটা পরে, প্লিজ যাও। এভাবে কেউ কাঁদে? আর কাঁদবেন না প্লিজ। যার মা 3 বছরের বাচ্চাকে রেখে চলে যায়, আর যখন সেই বাচ্চা সেই মায়ের কথা ভুলতে চায়, কিন্তু ভুলতে না পেরে সেই মায়ের ভাবনা চিন্তা তার মাথার মধ্যে তাড়া করে বেড়ায় না, তখন আর তার কান্না ছাড়া আর কি করার থাকতে পারে বলো তো? তারা বলছেন কেন? কারণ আমি পালাতে চাই। আমি এটা মনে রাখতে চাই না তিতির, এটা না আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। এই সব কিছুকে ভোলার জন্য আমি একবার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে তারস্বরে চিৎকার করেছিলাম, আমি ওই মহিলাকে ঘৃণা করি, ঘৃণা করি। আর এই চিৎকারটা যাতে বাইরে পর্যন্ত না যায়, আমি ঘরে জোরে সাউন্ড সিস্টেম চালিয়ে দিয়েছিলাম, কিন্তু কি লাভ হলো? 3 বছর থেকে আজ 26 বছর, মাঝের এই 23টা বছর। এই 23টা বছর আপনি আপনার মাকে ভুলতে পারেননি। এই 23টা বছর ধরে আপনি বারবার চেষ্টা করেছেন নিজেকে বোঝানোর যে আপনি আপনার মাকে ঘৃণা করেন। আপনি পালাতে চেয়েছেন, কিন্তু ঘৃণা করতে পারেননি, পালাতে পারেননি। কেন জানেন? মানুষটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। আপনি চান আপনার মা আপনাকে সবসময় চাপটে জোরে থাকুক। আপনি চান আপনার মা বাবা দুজন মিলিয়ে আপনাকে আঁকড়ে বাঁচুক। আপনি কোনোদিন মন থেকে ভুলতেই চাননি আপনার মাকে। কি সুজয়, তুমি? আরে এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো। মা এগুলো এখানে রাখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি তো আমাদেরকে ভুলে গেছো একেবারে। আচ্ছা, মালিনী এলো না? জয়, রাজ্য? না মা, আমি একাই এসেছি, আসলে আমি একটু কাজে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই গো, দেখো সুজয় এসেছে। তুমি একটু বসো বাবা, হ্যাঁ, আমি একটু চা জলের ব্যবস্থা। না মা, কোনো প্রয়োজন নেই। আরে আরে বসো বসো বসো, আমি এক্ষুনি আসছি। আরে সুজয়, বসো বসো। আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক দিন পর। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো এই দিকের পথটা একেবারে ভুলেই গেছো। হ্যাঁ, আসলে এই কাজে কর্মে হয়ে ওঠে না আর কি। বাবা একটা কথা জানার ছিল। বলো। বাবা, দেবীর কোনো খবর জানেন? মানে ও কোথায় আছে? দেবী মারা গেছে সুজয়। না 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 তিতির, না, তুমি ভুল বলছো। আমি আমার মাকে ভালোবাসতে চাই না, আমি সবটা ভুলে যেতে চাই, সবটা ভুলে যেতে চাই। জানো তো, এখন না আমার মাঝে মাঝে মনে হয় যে আমার একটা অ্যাক্সিডেন্ট হলে পারে, অ্যাটলিস্ট মেমোরিটা লস হয়ে যাক, আমি এই সমস্ত স্মৃতিগুলো ভুলে যাই, সেটা আমার জন্য খুব ভালো হবে, অনেকটা শান্তির। অন্তত পালিয়ে বেড়াতে হবে না। কি অলক্ষণে কথা বলছেন আপনি? কিসের অ্যাক্সিডেন্ট? আর কার থেকে পালাচ্ছেন আপনি? আপনি একটা কথা ভালোভাবে বুঝুন। আপনি ছোটবেলা থেকে যা শুনেছেন নিজের মায়ের সম্পর্কে, আপনাকে যেগুলো বোঝানো হয়েছে যে আপনার মা নিজের ক্যারিয়ারের জন্য আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আপনার মা
সেটা সম্পূর্ণটা ভুল সোমরাজবাবু। আপনার মাথার সেই ইনফরমেশনগুলো প্রসেস করে আপনাকে বুঝিয়েছে আপনি আপনার মাকে ঘৃণা করতে চান, কিন্তু আপনার মন তো জানে আপনার মা আপনাকে কতটা ভালোবাসেন। আপনার মা হয়তো আপনার সাথে দেখা করার জন্য এতটাই ছটফট করছেন আপনার মতো। আপনি কতটা ভালোবাসেন আপনার মাকে। সৌরভবাবু, আপনার ছোটবেলা থেকে আপনার শিক্ষা আপনাকে বুঝিয়েছে, আপনার মাথা আপনাকে বুঝিয়েছে আপনার মাকে আপনি ঘৃণা করুন, কিন্তু আপনার মন তো আপনার মাকে ভালোবাসতে চায়। চুপ চুপ চুপ, একদম চুপ চুপ। তখন থেকে শুধু মন মাথা কি করে চলেছো? হ্যাঁ, মন মাথা। এই, তুমি কি আমার থেকে আমার মনকে বেশি জানো? তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না, তাই না? আমি তো চাই আপনার মনের হদিশ পেতে, আপনার মনের এত জটিলতা, এত কষ্ট সব কিছু আপনার মন থেকে দূর করে আপনাকে একটা সুস্থ জীবন দিতে চাই, কিন্তু সেটা কি কোনোদিন সম্ভব হবে? অসম্ভব, এ হতে পারে না। দেবী মারা যেতে পারে না। আপনারা নিশ্চয়ই মিথ্যে বলছেন আমায়। প্লিজ আমায় বলুন না দেবী কোথায় আছে, কেমন আছে ও, প্লিজ আমায় বলুন না। আচ্ছা, এত বছর পর হঠাৎ দেবীর কথা কেন উঠছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবী হয়তো কাউকে বিয়ে করে সুখেই আছে। কাউকে কেন বলছি, হয়তো একাধিক বিয়ে করেছে। শোনো, দেবী যদি এখন বেঁচেও থাকে, কাকা কাকিমা হিসেবে দেবী আমাদের কাছে মৃত। সুজয়, আজ থেকে 27-28 বছর আগে আমার মেয়ে মালিনীকে দেখতে এসে আমার স্বর্গীয় দেওরের মেয়ে দেবীকে তুমি পছন্দ করে বিয়ে করেছো। সেদিন আমার বাড়িতে কি ঝড় উঠেছিল তুমি জানো? আমার মেয়ে মালিনী সেদিনকে একেবারে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। কয়েক বছর ঘর করতে না করতে তুমি দেবীর চরিত্রটা যে কি খুব ভালো করে বুঝতে পারলে, আর ওকে তুমি বিয়ে করে কত বড় ভুল করেছো সেটাও তুমি বুঝতে পেরেছো। সে যে সংসার করার মেয়ে নয় সেটা তুমি হাড়ে হাড়ে টের পেয়েছো। তাই জন্য তো তুমি নিজে ঘাট ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছো। না, এটা সত্যি নয়। দেখো, কি সত্যি কি মিথ্যে সেটা আমি এখন আর জানতে চাই না। আমি শুধু চাই না দেবী কবর থেকে উঠে এসে আমার হীরের টুকরো মেয়ের সংসারটা বরবাদ করে দিক। তুমি একজন শিক্ষিত বিচক্ষণ লোক জামাই, এই বয়সে দাঁড়িয়ে তুমি যদি তোমার আগের স্ত্রীর সম্পর্কে খোঁজ খবর করো তাহলে তোমার পরিবারের লোক। হ্যালো, খনিকা? না না, এতগুলো ঘটনা নিছক কোইন্সিডেন্স হতে পারে না। দেবী নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, ওকে খুঁজে বার করতে হবে। আমি আসছি বাবা, আমি এলাম। একটু চাটা। না বাবা, প্রয়োজন নেই। এই, তুমি সব জানো না? হ্যাঁ, তুমি সব বোঝো। আমার মন কি বলছে, আমার মাথা কি চাইছে, সব জানো তুমি। হ্যাঁ, আপনি একটু নিজে থেকে ভেবে দেখুন, ঠান্ডা মাথায় আপনিও বুঝতে পারবেন। এই যে আপনি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এলেন, তারপরে এসে আমাকে বলছেন আইসক্রিম খেতে যাবে। এই সমস্ত কিছু আপনার মাথা আপনাকে বলছে, পাছে আপনি আপনার মাকে মিস করে ফেলেন, কিন্তু আপনার মন তো আপনার মাকে কাছে পেতে চায়। তাই ঘটনাচক্রে আপনার মায়ের একটা শাড়ি আপনি আমাকে বেছে দিলেন পরার জন্য। এই শাড়িটা পরো। সৌরভবাবু, আমি মনের ডাক্তার নই, কিন্তু এতদিন ধরে এক বাড়িতে থাকতে থাকতে, এক ছাদের তলায় থাকতে থাকতে, এক বিছানায় ঘুমোতে ঘুমোতে ঘটনাচক্রে আমরা বন্ধুও হয়ে উঠেছি। তাই আমি একটু হলেও আপনাকে চিনি, আর চিনি বলেই সেদিন তুলি দিদির ঘটনাটাতে আপনাকে এতটা ভরসা আর বিশ্বাস করেছিলাম। আমার ভয় একটাই, সত্যিটা আমি যদি খুঁজে বার করতে না পারি, যদি এই নির্দোষ মানুষটাকে অপরাধী ভেবে ফেলি। আপনাকে বুঝতে পেরেছিলাম, আর আজকেও বুঝতে পারছি আপনি আপনার মাকে মিস করছেন,
কিন্তু হঠাৎ আজকে এতটা ছটফট কেন করছেন আমি সত্যি জানি না। মানে আজকে দিনটা কি বিশেষ কিছু? কি ঘটেছিল আজকের দিনে? কি হলো বলুন না, কি ঘটেছিল আজকের দিনে? আজ থেকে 23 বছর আগে আজকের দিনে আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল। তোমার শাশুড়িকে আমি লুকিয়ে এসেছি। আমরা সত্যি বলছি, দেবী কোথায় আছে আমরা জানি না, এ কথা ঠিক। তোমার বাড়ি থেকে বেরোবার পর ও আমাদের কাছেই থাকতে এসেছিল, কিন্তু আমার অপারগতা, আমি তোমার শাশুড়ির উপর জোর খাটিয়ে ওই বাপ মামারা ভাইজিকে আমার কাছে ঠাঁই দিতে পারিনি। অথচ ও তো আমাদের বাবা মাম বলেই ভাবতো। দেখো, তাও আমি তাকে আমার কাছে রাখতে পারিনি। মনে পড়ে জন্মাষ্টমী দিনের আগের রাত, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আরো দালানে বসে সারা রাত বৃষ্টিতে ভিজে কেঁদেছিল। জানো বাবা, আমরা না কেউ দরজা খুলিনি। তারপরের দিন ভোরবেলাও কোথায় যে চলে গেল তার খোঁজ আমাদের জানা নেই। তবে এইটুকু বলতে পারি বাবা, ও যে বিয়ে করেছে এমন কোনো খবর আমাদের কাছে নেই, বিশ্বাস করো। আর ওকে যতদূর আমি চিনি, ও কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার পাত্রী নয়। দেখুন, আমি যে এখানে এসেছিলাম এটা দয়া করে মালিনীকে জানাবেন না। আর আর দেবীর যদি কোনো খোঁজ পান, মানে কারোর কাছে যদি কোনো খোঁজ পান, আমাকে একটু বলবেন। নিশ্চয়ই বাবা, তুমি কেন দেবীকে খুঁজছো তা আমি জানি না, কিন্তু বাবা হিসাবে এইটুকুই বলার, মালিনীর সংসারে যেন ক্ষতি না হয়, এইটুকু দেখো। সেদিন ছিল জন্মাষ্টমীর আগের রাত। আমি তখন অনেক ছোট ছিলাম, সবটা পরিষ্কার মনে নেই, কিন্তু যতটুকু মনে রয়েছে সেটুকু পরিষ্কার। মা বসে পুজোর কাজ করছিল, আর আমি মায়ের আঁচল ধরে বারবার বায়না করছিলাম, ও মা, মামা আমাকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দাও না মা। আজকে তো পুজো নয়, কালকে তো গোপাল পুজো। কালকে তোমাকে আমি কৃষ্ণ ঠাকুর সাজাবো, দোলনায় দোলাবো, কেমন? তারপর আমি রাত্রির বেলা ঘুমোতে গেছিলাম এটা ভেবে যে পরের দিন সকালবেলা উঠে মা আমাকে সাজিয়ে দেবে। পরের দিন সকালটা হলো জানো তো, কিন্তু মাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, মাকে আর খুঁজে পেলাম না। একজন বললো মা নাকি বাড়ি থেকে চলে গেছে, আমিও পেছন পেছন ছুটলাম। বেরিয়ে দেখলাম মা চলে গেছে, মা বাড়িতে নেই। সারা বাড়ি আমি ছুটে ছুটে মা মা করে চিৎকার করে খুঁজেছিলাম, কিন্তু মায়ের দেখা পাইনি। ঠিক সেই সময় একজন না আমাকে কোলে তুলে বুকে আঁকড়ে ধরেছিল। সেটা কে জানো? মালিনী ব্যানার্জি। এবার তুমি বলো তো, আমি ওই মালিনী ব্যানার্জিকে মা বলবো না তো কাকে বলবো? আর যাকে তুমি মা বলছো না, আমি সেই মায়ের জন্য সারা রাত্রির এত কাঁদা কেঁদেছিলাম যে পরের দিন ঠাম্মি আমাকে বলেছিল যে আমি নাকি বৃষ্টিকেও ছাপিয়ে গেছি। কোনো লাভ হয়নি, মা তো ফিরে এলো না। আস্তে আস্তে চোখের জল শুকিয়েছে। তারপর প্রথম যে কাজটা করেছিলাম, আমি ওই মুকুট আর ওই মাসিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন কৃষ্ণ সাজবো না, কোনোদিনও না। কোনোদিনও না?
না জানো, আমি ছোটবেলায় ভাবতাম আমি বোধহয় কোনো অন্যায় করেছি, সেজন্য মা ছেড়ে আমাকে চলে গেল। বা আমি হয়তো মায়ের ওই সেলাইয়ের বাক্সে হাত দিয়েছি, বা আমি হয়তো মায়ের ওই উলের কাটার ঘর ফেলে দিয়েছি, সেই জন্য হয়তো ছেড়ে চলে গেল। কিন্তু কিন্তু না, আমি তো এগুলো কোনোটাই করিনি, কোনোটা করিনি। বড় হয়ে জানতে পেরেছি যে মা নিজের ক্যারিয়ার করবে বলে আমাকে ছেড়ে চলে গেছিল। 23টা বছর একটি ভাড়ের জন্য আমার মা প্রয়োজন বোধ করেনি খোঁজ নেওয়ার যে আমি বেঁচে আছি না মরে গেছি। কিন্তু আমার আরেক মা, সে কিন্তু আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, একবারের জন্য জন্মদাত্রী মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আমার এই মা আমার ক্ষতস্থানটা পূরণ করে দিয়েছে। সত্যি কি তাই সোমরাজবাবু? হ্যাঁ তাই তিতির, তাই। মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? তাকান আমার দিকে। এই যে আপনি আমাকে বললেন মালিনী ব্যানার্জি আপনার জন্মদাত্রী মা না হওয়া সত্ত্বেও জন্মদাত্রী মায়ের অভাব বুঝতে দেননি, আপনার সমস্ত ক্ষতস্থান পূরণ করে দিয়েছেন, তাহলে আজ 23 বছর পরে দাঁড়িয়েও আপনি এতটা অস্থির কেন সোমরাজবাবু? কেন বাচ্চাদের মতো কাঁদছেন নিজের মায়ের জন্য? কেন? আপনি তো পারতেন, যদি আপনার মায়ের শূন্যস্থান পূরণই হয়ে গেছিল তাহলে তো আপনি পারতেন পরের বছর সবটা ভুলে গিয়ে আবার কৃষ্ণ সাজতে। সাজলেন না কেন? কারণ আমি ভুলতে চেয়েছিলাম। ভুলতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এতগুলো বছর ধরে আপনি শুধু ভুলতে চেয়েছেন কিন্তু পারেননি। আসল কথা কি জানেন সোমরাজবাবু? মায়ের জায়গাটা মা ছাড়া আর কেউ পূরণ করতে পারে না, কোনোদিন পারে না। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার মায়ের সঙ্গে দেখা করতে চান, কি জানি সুজয় যে কি ভিমুতি ধরেছে কিছুই তো বুঝতে পারছি না। এই শোনো, তুমি এক্ষুনি মালিনীকে ফোন করো, করো করো, এক্ষুনি করো। আমি বলছি তো ফোনটা করো, এক্ষুনি করো। সব কথা সব খবর তুমি ওকে পাই টু পাই দেবে। থাক না, ওকে কেন এর মধ্যে জড়াচ্ছ? আমি তোমাকে বলছি তো ফোনটা করতে, করো। হ্যাঁ মালিনী, শোন, ওই সুজয় এসেছিল, ওই দেবী খোঁজ করছিল, তো আমরা কিছু বলিনি, আমরা তো জানিও না। আরে তুই ফোনটাকে রেখে দিলে, আমাকে দিতে পারলে না? আরে আমি একটু বাড়িয়ে বলতাম তো নাকি? আরে বাবা, ও ফোনটা শুনে বললো ও দেখছে, আর তাছাড়া ও একটা কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আমি রেখে দিলাম। তোমার সাথে আমি নাটক করলাম অঞ্জু, মালিনীকে আমি ফোন করিনি, আর এই খবরটাও জানতে দেব না, দিলে এই অশান্তির আর শেষ থাকবে না। দেখুন সোমরাজবাবু, আপনি আপনার মনের সব কথা আমাকে নাই বলতে পারেন, আমি জোর করব না, কিন্তু আপনি যেমন হাত জোর করে আমাকে বললেন যে আমি যেন, তেমনি আমি আপনার কাছে হাত জোর করে বলছি সোমরাজবাবু, নিজেকে ভুল বুঝতে দেবেন না, নিজেকে ভুল বোঝাবেন না। কেউ যদি আপনার মায়ের বিরুদ্ধে আপনাকে ভুল বোঝানোর চেষ্টাও করে তাকে প্রশ্রয় দেবেন না। এটা আপনার বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কেন জানেন, আমিও ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম, ইনফ্যাক্ট মা কোনো কথা বললে আমি শুনতামই না, যেটা বলতো ঠিক তার উল্টো করতাম। কিন্তু মা যখন রেগে গিয়ে বলতো না, তুই আমাকে আর মা বলে ডাকবি না, তখন আমার পৃথিবীটা উলট পালট হয়ে যেত, সবটা ঘেটে যেত, মনে হতো আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না। আমার পৃথিবীটা অন্ধকার মাকে ছাড়া। সারাক্ষণ মায়ের আঁচল ধরে ঝুলে থাকতাম, মাকে সরি বলতাম, বায়না করতাম যাতে একটিবার মাকে মা বলে ডাকতে পারি। আমি জানি মায়ের ইম্পর্টেন্স কতটা। হ্যাঁ, তো এইসব কথা তুমি আমাকে কেন শোনাচ্ছ এখন? আপনাকে বলছি কারণ এগুলো আপনার জানাটা দরকার। যেই মাকে এত দোষের ভাগী করছেন আপনি,
মা হওয়াটা খুব কঠিন সোমরাজ বাবু। আর মায়ের ভালোবাসাটা না, আপনি কি অবলীলায় বলে দিচ্ছেন আপনি আপনার মাকে ভুলে গেছেন, আপনি আপনার মাকে ভালোবাসেন না, আপনার মা আপনাকে, আপনি কি সহজে কত সূত্র বলে দেন। কত পড়াশোনা করেছেন আপনি, সেদিনকে বলছিলেন না ABCD ইকুয়ালস টু কিছু একটা, কিন্তু জীবনের সব থেকে বড় সূত্রটাই আপনি জানেন না। মায়ের ভালোবাসা ইজ গ্রেটার দ্যান এনিথিং অ্যান্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই যে আপনার এত কষ্ট, এত ভোগান্তি, এত কিছু হচ্ছে না, আপনি বারবার বলছেন আপনার মায়ের জন্য হচ্ছে, সেটা আপনার মায়ের জন্য হচ্ছে না সোমরাজবাবু। আপনি আপনার মাকে ভুল চিনেছেন বলে হচ্ছে। একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজের সাথে নিজে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন আর নিজে উত্তর দিন। আপনি যা ভাবছেন, আপনি যা জেনে এসেছেন, সবটা কি ঠিক? আসুন। আর সময় নেই। এবার মিতা ব্যানার্জি সোমরাজবাবুর আসল মা কিনা সেটা আমায় নিশ্চিত হতে হবে। ছবির আরেক দিকে সোমরাজবাবুর মা ছিলেন, সেটা সোমরাজবাবু নিজেই বলেছেন, কিন্তু সেই একই ছবি মিতা ম্যামের কাছেও কেন, সেটা আমায় জানতেই হবে। মায়ের জায়গাটা মা ছাড়া আর কেউ পূরণ করতে পারে না। আপনি আপনার মাকে ভালোবাসেন। আমি মাকে ভালোবাসি, মায়ের জন্য অপেক্ষা করি। আমি চাই আমার মা আমাকে আঁকড়ে ধরুক। সত্যি তো তিতির যা বলে গেল সব সত্যি, সব ঠিক, কিন্তু এই কথাটা তো আমি এতদিন স্বীকার করে উঠতে পারিনি নিজের কাছে। তিতিরের সামনে কি করে স্বীকার করবো?